দেশরত্ন শেখ হাসিনার বিগত 15 বছর, 15.5 বছর দেশ পরিচালনার সময় কিন্তু এগুলো সবকিছুকেই কিন্তু আইনি কাঠামো দিয়ে তাদের অধিকার সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। অথচ আজকে সেই কাঠামো আছে, আইনি সুরক্ষা বিধিগুলো আছে, কিন্তু বাস্তবায়ন এবং সংরক্ষণের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার, যে পদক্ষেপ নেওয়া দরকার, সেটাকে তো ফ্যাসিস্ট ইনুসের, বিশ্ব বাটপার দখলবাজ সরকার ইনুসের সময়ই কিন্তু এগুলো ধ্বংস শুরু হয়েছে। এবং ইনুস, জামাত শিবির এবং বিএনপি এবং এনসিপি তাদের ধারাবাহিক যে অপকর্মের ফসল কিন্তু আজকে বাংলাদেশ ধ্বংসের দিকে। আজকে সেই ফ্যাসিস্ট ইনুসের উত্তরাধিকার, ক্ষমতার উত্তরাধিকার, ভাগ বাটোয়ারার অংশীদার যে বিএনপি, যারা রাষ্ট্র ক্ষমতায় এখন বসে আছে, তথাকথিত অনির্বাচিত সরকার হিসাবে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত, তাদেরও কিন্তু একই রকম বাংলাদেশের শ্রমজীবী মানুষের আজকে মুখে হাসি নেই। আজকে তাদের দুবেলা দুমুঠো খাদ্য সংস্থান জোগাড় করার সুযোগ নেই। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, দেশের অসংখ্য সমস্যার ভিতরে শ্রমজীবী মানুষকে বাঁচিয়ে রাখাই, জীবন ধারণ করে টিকে থাকাই আজকে বড় চ্যালেঞ্জ। আজকের এই মহান মে দিবসে আমাদের অঙ্গীকার হওয়া উচিত শ্রমজীবী মেহনতি মানুষের, সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার যেমন প্রতিষ্ঠা হোক, তার চাইতে আমাদের কাছে বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আপনি বলেন রিক্সাওয়ালা ভাই, শ্রম এবং কৃষি শ্রমিক, কিষানি, সব সেক্টরে, জেলে, তাঁতি, সকলেরই কিন্তু আজকে একটা দুঃসময় চলছে, ক্রান্তিকাল চলছে। এর উত্তরণের জন্য আমাদের সকলকে এগিয়ে আসা খুব দরকার। তার জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক স্থিতিশীলতা। একটি রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে দেশ পরিচালনার ক্ষেত্রে সকল পর্যায়ের মানুষের অংশগ্রহণ দরকার, সমন্বিত উদ্যোগের দরকার। আজকে সেই অভাবটি ব্যাপক। আজকে সেই অভাব পূরণের জন্য কোনো রাষ্ট্রীয় উদ্যোগ নেই, আছে বিভক্তি, আছে প্রতিহিংসা। আজকে প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি, যেটা জাতিকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। এর থেকে আমাদের মুক্তির লক্ষ্যেই আমাদের এগিয়ে আসা উচিত। অনেক ধন্যবাদ। আমরাও চাই শ্রমজীবী মানুষের, সেটি বাংলাদেশের তো অবশ্যই শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার ফিরে পাক সবাই, পাশাপাশি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে করে শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষায় আরো কাজ করা যায়, সেই জন্য লড়াই করতে হবে। এটি যুগের পর যুগ চলছে বিশ্বব্যাপী, সেই লড়াইয়ে আমরা আছি সবাই। আমি এবার যেতে চাই মূল আলোচনায়, আমাদের যে বিষয়টি রূপপুর। এই যে রূপপুর নিয়ে বিএনপি সরকার, তারা শুরুতে ক্ষমতায় আসার আগে এটি নিয়ে বহু দুর্নীতির কথা বলেছে, এমনকি ক্ষমতায় আসার পরেও কোন কোন মন্ত্রী বলেছেন যে এই সবগুলো হলো শেখ হাসিনার যত উন্নয়নের কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে সব অবাস্তব। এমনকি যে অর্থ উপদেষ্টা তার প্রধানমন্ত্রীর, একসময় বাম রাজনীতি করতেন, তিনিও একই কথা বলেছেন যে অবাস্তব, অপরিকল্পিত, অবাস্তব সব এই উন্নয়ন কাজগুলো। তাহলে রূপপুর নিয়ে কেন এখন বিএনপি এটির অবদানকে দখল করতে চাইছে, আপনি কি বলবেন? দেখুন, অদক্ষ কাউকে বলার আগে নিজের দক্ষতা প্রমাণ করতে হয়। কাউকে ছোট করতে যাওয়ার আগে আমি যে মহান, আমি যে বড়, আমি যে পারফর্ম করতে পারি, আমি দেশকে ভালোবাসি, আমি দেশের মানুষকে ভালোবাসি, অর্থনীতির উন্নয়নের যে কমিটমেন্ট, এগুলো দেখাতে হবে। এগুলো না বলে বাগাড়ম্বর কথাবার্তা বললে তো দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না, গ্রহণযোগ্যতা পাচ্ছেও না। কারণ যত সময়ের ভিতরে বাংলাদেশের মানুষের কাছে বর্তমান সরকার, বিএনপির যে সরকার খণ্ডিত নির্বাচন অথবা আংশিক নির্বাচন, যেটাকে জনগণের অংশগ্রহণ ব্যতিরেকেই যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ভিতর দিয়ে যে গোষ্ঠীটি, যে সরকারটি বর্তমান দেশ পরিচালনা করছে, তারা যে এত অল্প সময়ের ভিতরে দেশের মানুষের কাছে থেকে আস্থা হারিয়ে ফেলবে, দেশের মানুষের কাছ থেকে
বিশ্বাসের জায়গাটা তার এত দ্রুত নষ্ট করে ফেলবে একজন রাজনৈতিক কর্মী, রাজনৈতিক মানুষ হিসেবে? আমাদের আদর্শে, আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী একজন মানুষ হিসাবে আমিও কিন্তু এতটা আসলে ভাবতেও পারিনি। আমরাও রাজনৈতিকভাবে আমরা চিন্তা করেছি যে কোনো ভাবেই হোক, ফ্যাসিস্ট বিশ্ব বাটপার ইউনূসের পতন হয়েছে, বিদায় হয়েছে, আমাদেরকে নির্বাচন করার থেকে বঞ্চিত করেছে, 6 কোটি মানুষকে বঞ্চিত করা হয়েছে আওয়ামী লীগের ভোটার হিসাবে, তারা ভোট দিতে আসলো না। তারপরও একটি গণতান্ত্রিক তথা একটা খণ্ডিত গণতান্ত্রিক রাষ্ট্র সরকারও যদি হয়, নিশ্চয়ই দেশে একটা স্বাভাবিকতার দিকে ফিরে আসার জন্য আরো ভালো উদ্যোগ হয়তো তারা নিবে। কিন্তু এটা একটা ধারণার সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষের কাছে, এটাকে তো অস্বীকার করা যাবে না। কিন্তু সেই ধারণার জায়গাটি আমিও তো মানুষ হিসাবে কিছুটা হলেও তো এই মানুষের ধারণাগুলো যখন হয়েছে, কিছুটা তো মানুষের পারসেপশনের প্রতি তো সম্মান দেখাতে হয়। আমি ওইরকমই একটা মানুষের পারসেপশনের সাথে আমি নিজেকে মিলিয়ে দেখার চেষ্টা করেছি। কিন্তু আমরা দেখলাম কি, দেশে আজকে সংকটের গভীর সংকট থেকে সংকটে পড়ছে, গভীর সংকটে দেশ। এই সংকট উত্তরণের বাস্তব ভিত্তিক কোনো পদক্ষেপ এরা নিতে পারতেছে না, এরা নেওয়ার জন্য কোনো প্রচেষ্টাও নিচ্ছে না। আজকে অবাস্তব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে তারা বলছে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে হলো অর্থ মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের মন্ত্রী যদি বলেন যে এটার অবাস্তব, তাহলে বাস্তবতাটা কোথায়? আজকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদা আমাদের কোথায় উচ্চ জায়গায় যে আমরা করে নিতে সক্ষম হলাম, আমাদের যে প্রয়োজন বিদ্যুতের এবং স্বল্প মূল্যে দীর্ঘস্থায়ীভাবে আমাদের যে বিদ্যুতের যে প্রয়োজনীয়তা, সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে মিসম্যানেজমেন্ট, অদক্ষতার কারণে, অসততার কারণে, লোভের কারণে বাংলাদেশে অবৈধ ফ্যাসিস্ট ইউনূস বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করে ফেলেছে। আজকে যেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের পথে যখন হাঁটছে, এগিয়ে এসেছে, তখন এই প্রকল্প নিয়ে বিশুদ্ধার করার কথা একবার বলেন, এবং এর কোনো প্রয়োজন ছিল না। এর প্রয়োজন, এর সুফল, এর লাভ, এটা তো বিস্তর বর্ণনা, এটা আমি পরে আর দেব। এখন যেটা বলতে চাচ্ছি, এর পরে যখন এই কেন্দ্র যখন বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে, তখন এসে তার কৃতিত্ব ওনারা আবার দাবি করছে। এক ধরনের হাসির খোরাক, এক ধরনের 2.5 মাসের সরকার 17ই ফেব্রুয়ারি শপথ নিয়েছে, এখন কতদিন হয়েছে, তার ভিতরেই এই বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দাবিদার ওনারা 2.5 মাসে 3 মাসের ভিতরেই ওনারা এই বিদ্যুৎ কেন্দ্র সফলভাবে ওনারা বাস্তবায়ন করতে পেরেছেন, এবং ওনাদের যোগ্যতার কারণেই এটা হয়েছে। এবং এর যত কৃতিত্ব, এর যত বেনিফিট, সমস্ত কিছুর দাবিদার হলো বর্তমান সরকার। অথচ দেশবাসী ভুলে যাবার তো কোনো কারণ নেই। বিদ্যুতের উৎপাদনের নামে 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন ওনারা রাষ্ট্র ক্ষমতা ছিলেন, বাংলাদেশে কিন্তু কোনো একটা বিদ্যুৎ কেন্দ্রেও তারা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হননি। একটা বিদ্যুৎ কেন্দ্রে তারা বিদ্যুৎ উৎপাদন, টঙ্গীর কাছে একটা বিদ্যুৎ কেন্দ্রে উদ্বোধন করেছিল, তার পরবর্তী সপ্তাহে সেটা যে বন্ধ হয়ে গিয়েছিল, আর সেটা থেকে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়নি। এবং তারাই বিদ্যুতের উৎপাদন করার সক্ষমতা অর্জন তো করতেই পারেনি, উপরন্ত বিদ্যুৎ সঞ্চালনের জন্য খাম্বা তৈরি করে সারা দেশে বাণিজ্য করেছে, ছড়িয়ে দিয়েছে, খাম্বা সরবরাহ করেছে, তার নাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নাই এবং সংযোগ নাই। দেশ অন্ধকারের দিকে তলিয়ে গিয়েছিল। সারা দেশের মানুষ 8 থেকে 18 ঘন্টা পর্যন্ত লোডশেডিং ছিল বাংলাদেশে, অন্ধকার। বাংলাদেশের মানুষ হারিকেন জ্বালিয়ে, কুপি জ্বালিয়ে
সময় কাটাতো কষ্টে, ছেলেমেয়েরা, শিশুরা, ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারতো না। আজকেও কিন্তু এখন কিন্তু সেই অবস্থায় দেশে পৌঁছেছে। এখন ছেলেরা, মানুষরা হারিকেন নিয়ে মিছিল করে, তারা কুপি নিয়ে মিছিল করে, মোমবাতি নিয়ে মিছিল করে বিদ্যুতের দাবিতে। আজকে দেশে মানুষের প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষমতা নাই, কিন্তু সমালোচনা করা, বিরোধিতা করা, প্রতিহিংসা পরায়ণতার যে প্রবণতা, সেটা কিন্তু আমরা প্রতি পদে পদে বাংলাদেশের মানুষ আজকে ভুগছে। আজকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কত সমালোচনা, কত কথা, এটা ভেঙে পড়বে, এটা কোনোদিন চলবে না, এটা বিদ্যুৎ উৎপাদন হবে না, এটা দিয়ে বিদ্যুৎ হলেও সেটা বিপদ আছে, ঝুঁকি হবে, পরিবেশ নষ্ট করবে। এই বিদ্যুৎ কেন্দ্রে, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যদি যদি পারমাণবিক তেজস্ক্রিয়তা হয় অথবা কোনো ধরনের বিস্ফোরণ ঘটে, এই শুধু রূপপুর না, পাবনা না, গোটা বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, কত কথা। কিন্তু বাংলাদেশ না, সারা বিশ্বের একজন সাধারণ মানুষও জানে যে সবচাইতে নামমাত্র কার্বন নিঃসরণ হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, এবং কত কম মূল্যে। 60 বছর, টানা 60 বছর এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের জনগণ বিদ্যুৎ পাবে। এবং এর পরবর্তী 60 বছর পরে আধুনিক যে পর্যালোচনা এসেছে, মূল্যায়ন এসেছে, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে এটাকে যদি ওভারহোলিং করা হয়, তা সেক্ষেত্রে আরো 30 বছর, অর্থাৎ 100 বছরের বিদ্যুৎ সরবরাহের গ্যারান্টি আমরা পাচ্ছি। এর সুফলটা ভোগ করবে কি? বাংলাদেশের জনগণ। এর সুফলটা ভোগ করবে কি? না, বাংলাদেশের আপামর জনসাধারণ। এর জন্য এটা যাদের উদ্যোগে, যার পরিকল্পনায়, যার চিন্তায়, যার দক্ষতায়, যার সিদ্ধান্তে আজকে এই অনন্য অসাধারণ প্রকল্প বাস্তবায়িত হলো, তার প্রশংসা করলে, তাকে স্মরণ করলে তো বিদ্যুৎ কেন্দ্রের মালিক তো আর যাই হোক দেশরত্ন শেখ হাসিনা হয়ে যাবেন না। যার যেটা প্রাপ্য, যার যেটার অবদান, এটা স্বীকার করলে তো মালিকও হবেন না, অথবা এই স্বীকার করার মধ্য দিয়ে উনি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারবেন না। জনগণ চাইলেই তো দেশরত্ন শেখ হাসিনা আবার বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসবে। তো ওই জায়গাটাতে যে ভালো কোনো কিছুই দেখতে পারি না। পদ্মা সেতু যখন উদ্বোধন করা হয়েছিল, তখনও কিন্তু এই ধরনের কথা এসেছিল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি বিরোধী দলের নেত্রী থাকাকালীন অবস্থায় বলেছে যে এই পদ্মা সেতু কোনোদিনই হবে না, এবং যেভাবে জোড়া টালি দিয়ে পদ্মা সেতু বিনির্মাণ করা হচ্ছে, এই একদিন এটা ভেঙে পড়বে, ভেঙে পড়ে মানুষের মৃত্যু হবে। ঠিক একই রকম ফ্যাসিস্ট ইউনূসের উপদেষ্টা বলেছেন কি, যে পদ্মা সেতু হওয়ার কারণে চাল ডালের দিনে দাম 20 টাকা করে কেজি প্রতি বেড়ে গিয়েছে। তো খুব অন্যায় হয়ে গিয়েছে, এবং এই চাউলের দাম বেড়ে গিয়েছে যে পদ্মা সেতুর জন্য, শুধু এটা ভেঙে ফেলতে হবে নাকি? এখন এই ভেঙে ফেলার দায়িত্ব বর্তমান সরকার, তারেক রহমানের সরকারের উপর পড়তেছে। এখন দেশবাসী দেখি আমরা কিভাবে, কারণ ওনারা তো ফ্যাসিস্ট ইউনূসের সরকারেরই তো উত্তরাধিকার, তাদেরই বেনিফিশিয়ারি, এবং তাদের কাছ থেকেই তো ক্ষমতার ভাগবাটোয়ারা লন্ডনে বসে ফ্যাসিস্ট ইউনূসের সাথে চুক্তি করে বাংলাদেশে এসে রাষ্ট্র ক্ষমতায় ওনারা বসেছেন। দেখা যাক ফ্যাসিস্ট ইউনূসের উপদেষ্টাদের উপদেশকে উত্তরাধিকার হিসেবে তারা যেটা পেয়েছে, সেই পথে কবে আমাদের এই পদ্মা সেতুর, স্বপ্নের পদ্মা সেতু, আমাদের সক্ষমতার প্রতীক, বাঙালি জাতির আত্মমর্যাদা এবং আত্মনির্ভরতার যে একটি শেকড়, একটি গভীর প্রস্তর স্থাপিত হয়েছে, সেটা উল্টে ফেলে কবে? এটা হলো যে বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে হবে, সক্ষমতার জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে। এই স্বপ্ন দেখার মতো ভিশনারি নেতার দরকার। সেটা বাস্তবায়নের জন্য দক্ষ, বলিষ্ঠ নেতৃত্বের দরকার। সেটা বঙ্গবন্ধু কোনো দেশরত্ন শেখ হাসিনার ছিল বোধহয় পদ্মা সেতু হয়ে আজকে লক্ষ কোটি কোটি মানুষের জীবন মান উন্নয়ন হয়েছে, অর্থনীতি জাতীয় প্রবৃদ্ধিতে সেটা সংযুক্ত হয়েছে। একইভাবে আজকের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আমরা বিশ্বের 33তম পারমাণবিক শক্তিকে
মানে এই পরিবারের, এই ক্লাবের সদস্য হলাম, অর্থাৎ বিশ্ব সভায় আমাদের মর্যাদা কোথায় এসে পৌঁছে দিয়েছে। এর এর কৃতিত্ব তো বাংলাদেশের, এই কৃতিত্ব তো বাংলাদেশের 17 কোটি মানুষের। আর এর কৃতিত্ব কে? বাংলাদেশের 17 কোটি মানুষের নেত্রী, জনগণের নেত্রী, জনপ্রিয় সৎ দক্ষ নেত্রী। তাকে দুর্নীতি দেয়, নানা ধরনের অপপ্রচার বলা হয়েছে। এই পদ্মা, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতে যে 5 মিলিয়ন, দুর্নীতি 10, হ্যাঁ, দুর্নীতিতে দুর্নীতির প্রশ্ন করা হয়েছে যে রাশিয়ান প্রশ্ন করা সরকারের হয়েছে, সঙ্গে এত তারা বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। খোদ যাদের কাছ থেকে, যাদের অর্থনৈতিক কারিগরি সহায়তায় রাশিয়া, যারা এই বিদ্যুৎ কেন্দ্র তারা কাজ করেছে, এখনো কাজ করছেন এবং আগামী দিনেও তারা এই বিদ্যুৎ কেন্দ্র একটা সময় পর্যন্ত পরিচালনা করবেন, সেই সরকার এবং তাদের যে টেকনিক্যাল যে যে প্রতিষ্ঠান এটাকে পরিচালনা করে, রোসাটাম, তারাও এটা নিয়ে প্রতিবাদ করেছে এবং এটা নিন্দনীয় অভিযোগ এবং অগ্রহণযোগ্য তারা বলেছে এবং প্রমাণিত হয়েছে। আর যারা বলেছে তারা কিন্তু প্রমাণ করার চেষ্টাও করেনি, মানে তারা বলে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে কাজটা যেভাবে আরো দ্রুত গতিতে, আরো আগে এটা সম্ভব ছিল, বরঞ্চ সেটা না করে কাজের গতিকে কমিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, এই সব কিছুর পরও এটাকে যদি কেউ দখল করতে চায়, সেটা বিএনপি দখল করে চাঁদাবাজি করে দেখতে পারে। চাঁদাবাজরা চাঁদাবাজি শুরু করেছে নানাভাবে, বাংলা গোটা দেশেই চাঁদাবাজে ভরে গিয়েছে। এবং সেই একই রকম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে অনেকেই বলে, আমরা দেখি সামাজিক মাধ্যমে, এই যে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের জন্য আবার কার্ড দেওয়া হবে কিনা, সেই কার্ড নিয়ে বাংলাদেশের মানুষ আবার এখানে লাইনে দাঁড়াবে কিনা পারমাণবিক বিদ্যুৎ আনার জন্য, খাম্বা নিয়ে আবার ব্যবসা শুরু করছে কিনা, আবার নানা ধরনের। কারণ পারমাণবিক বিদ্যুৎ হয়েছে, অনেক বিদ্যুতের সক্ষমতা, উৎপাদন ক্ষমতা বাড়ছে, মানুষ হয়তো কষ্ট লাঘব হবে, দূর হবে। একটা সময় তো দেশের তো শেখ হাসিনা সরকারের শাসন আমলে, দক্ষ পরিচালনায় আমাদের দেশের তো প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া হয়েছিল। বিদ্যুতের আলো আমরা নিজেরাও জনপ্রতিনিধি হিসেবে, সংসদ সদস্য হিসাবে আমরা গ্রামে গ্রামে উৎসব করতাম। এই গ্রামে বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ সরবরাহ হবে, বিদ্যুৎ সংযোগ দেওয়ার দিন আমরা যেতাম মানুষের সাথে, কত উৎসব, কত আনন্দ। বিদ্যুতের আলো, মানে আলোয় তো দুনিয়া সভ্যতা বিকশিত হয়, আলোই হলো যে আলোকিত হয় মানুষ। আমরাও যখন 50 বছর আগে, 55 বছর আগে যখন আমাদের বাড়িতে বিদ্যুৎ যখন আসে, কত উচ্ছ্বাস, কত আনন্দ। সেটা তো আমি তো গত 10 বছরে আমরা দেখেছি মানুষের ঘরে, বাড়িতে, গ্রামে যেখানে কোনোদিন বিদ্যুৎ যাওয়ার স্বপ্ন ভাবতো না, সেই সকল বাড়িতে, সেই জলাশয়, বিলে, হাওরে, এমনকি পাহাড়ে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ, শতভাগ বিদ্যুতের সক্ষমতা অর্জন করেছিল দেশের। আমি এই জায়গাটিতে আপনাকে একটা প্রশ্ন একটু করতেই চাই। যখন রাজনীতির এই উন্নয়ন কাজগুলোকে, উন্নয়ন কাঠামোগুলোকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলা হয়, সেই দৃষ্টিভঙ্গি থেকে যারা বলছেন, অর্থাৎ বিএনপি জামাত সমর্থক যারা আছেন, তারা তো শেখ হাসিনাকে গালিগালাজ করেন, দুর্নীতিবাজ, খুনি, যা খুশি তাই তারা বলছেন। তো এই যে উন্নয়নগুলো কি আপনারা যে করেছেন, আপনাদের সরকার মানে আওয়ামী লীগ সরকারের সময়, শেখ হাসিনা সরকারের সময়, এগুলো কি আপনারা আপনাদের এগুলোর সুফল বিএনপি যারা করেন, জামাত যারা করেন, এনসিপি যারা করেন, কিংবা যারা 5ই আগস্ট ঘটিয়েছে, তাদের পরিবারে এগুলো কি বাইরে ছিল, বাদ গেছে, তারা, তাদের ঘরে আলো যায়নি, বিদ্যুৎ যায়নি, আপনারা দেন নাই নাকি? না আর এই রূপপুরের সুবিধা কি শুধু আওয়ামী লীগ যারা করেছেন বা এখন আত্মগোপনে আছেন কিংবা রাজনীতি যাদের নিষিদ্ধ, শুধু তাদের ঘরেই যাবে, না বিএনপি জামাত আপামর জনসাধারণ পাবে? এটা কিভাবে আপনি বলবেন? আপনার প্রশ্নটাই তো আপনি করেছেন, আমি আপনাকে ছোট করবো না, সম্মান করে বলি, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার তো বাংলাদেশের মানুষের সরকার, দেশের প্রতিটি নাগরিকের জন্যই করা হয়েছে, গোটা দেশের জন্য। দলীয়করণ দিয়ে দলের কোন আওয়ামী লীগের নেতারা, কর্মীরা অথবা আওয়ামী লীগের যারা ভোট দেয় তাদেরকে তো দেখে দেখে তো বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা হয়নি। আপনাকে আমি একটু আগেই বলেছি, শতভাগ বিদ্যুতের ব্যবস্থা নিশ্চয়তা সৃষ্টি করা হয়েছে প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি শহরে, পাড়া মহল্লায়। সেখানে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি অথবা ওই আপনার শিবির বিবেচনায় কিন্তু আলাদা করা হয়নি। সেখানে কিন্তু কমিউনিস্ট পার্টি অথবা ওয়ার্কার্স পার্টি অথবা খেলাফত আন্দোলন
এইভাবে বিবেচনা করা হয়, এটা করা হয়ও না। কারণ কোন গণতান্ত্রিক সরকার, কোন দেশপ্রেমিক সরকার, কোন রাজনৈতিক সরকার জনগণের প্রতি, সংবিধানের প্রতি যাদের দায়িত্ব সম্মান বোধ আছে,